হ্যালো, গ্রামীণ প্রান্তর থেকে সবাইকে শুভেচ্ছা। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ এবং 111-এর ডিজিএফআইয়ের মুখপাত্র মামুন খালেদ অসভ্য খালেদা জিয়ার উপরে নির্যাতনকারী মামুন খালেদ অ্যারেস্ট হয়েছে। সবাই আনন্দের সাথে অপেক্ষা করুন এবং অনেকভাবে আমাদের সামনে যে সুসময় আসছে সেই জিনিসটি খুবই নিকটবর্তী। এই মামুন খালেদ অ্যারেস্ট হওয়ার পর খালেদা জিয়ার উপরে নির্যাতন এবং অত্যাচারের একটি নতুন সুবিচারের একটি নতুন দুয়ার উন্মুক্ত হলো। আমরা সেই জিনিসটি দেখতে পাবো বলে খুব আশা করছি। আমি মূলত ব্যক্তিগতভাবে আশা হারিয়ে ফেলেছিলাম যে তারেক রহমান এসব অত্যাচার নির্যাতনের বিচার করতে পারবেন না, তার মধ্যে সেই ধরনের কোনো ইচ্ছা পরিলক্ষিত হয়নি। এই মামুন খালেদকে আপনারা জানেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক এবং প্রেস ক্লাবের একজন সাবেক সেক্রেটারি তার নাম আবদাল আহমেদ। তিনি তার একটি ফেসবুক স্ট্যাটাসে স্পষ্টভাবে বলেছেন কিভাবে মামুন খালেদ বেগম খালেদা জিয়ার পরিবারের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছিলেন। 111-এর সময় যখন বেগম খালেদা জিয়াকে 111-এর পর যখন বেগম খালেদা জিয়াকে 2012 সালে অ্যারেস্ট করা হয়, তখন মামলা দেয়া হয়, তখন খালেদা জিয়া পক্ষ নিয়ে 700 সাংবাদিকের একটি বিবৃতি প্রকাশ হয়েছিল, আপনাদের মনে থাকলেও থাকতে পারে। সেই বিবৃতি দেওয়ার পর এই সৈয়দ আবদাল আহমেদকে এই মামুন খালেদ তুলে নিয়ে গিয়েছিল। এই কথাটি বললাম কেন জানেন? এই ফেসবুক স্ট্যাটাসে আমি বললাম সংক্ষেপে কথাটি, যে আবদাল আহমেদ এই দুঃখের কথাটি স্মৃতিচারণটি করেছিলেন। কিন্তু ফ্যাক্ট হলো, এই মামুন খালেদ অ্যারেস্ট হওয়ার পর 5 দিনের রিমান্ডের প্রথম দিনে তিনি বলেছেন তিনিই একমাত্র লোক যিনি তারেক রহমানের মামলার খালাসের ব্যাপারে অ্যারেঞ্জ করেছিলেন, তারেক রহমানকে মামলা থেকে জামিন দেওয়ার ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছিলেন। এই মিথ্যা কথাগুলো কিন্তু তিনি সেখানে তুলে ধরেছেন। এই কারণে এই গড়মিল থাকার কারণে তার সাথে এই কথাগুলো মিলানোর জন্য এই কথাটি বললাম। শেখ হাসিনা পালানোর আগ পর্যন্ত এবং শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 7 জন ডিজিএফআই-এর প্রধান পরিবর্তিত হয়েছে। 7 জনের মধ্যে 5 জনই কিন্তু এখন পলাতক। একজন জেলবন্দি আর আরেকজন এখন অ্যারেস্ট হলেন, মামুন খালেদ। এবং আরও আশ্চর্য বিষয় হলো, আপনার সন্তান আপনি যার সাথে ঝগড়া করেছেন, যার সাথে আপনার শত্রুতা, আপনার সন্তান যদি আপনার শত্রুর ঘরে আশ্রয় নেয়, তাহলে আপনি কি ভাববেন? আপনার সন্তানকে ভুল বুঝিয়ে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে, নষ্ট করে ফেলা হতে পারে, তার ব্রেইন নষ্ট করে দেওয়া হতে পারে, ভালো কিছু তো করবে না। ঠিক একইভাবে আমাদের খুনি শেখ হাসিনা পালানোর পর এই ডিজিএফআই লোকগুলো মোট 31 জন সেনা কর্মকর্তা, এরা সব কোথায় পলাতক জানেন? আমাদের শত্রুর ঘরে, ভারতের ঘরে পলাতক। আপনি খুব স্পষ্টভাবে খেয়াল করলে দেখবেন, স্বাধীনতার পর থেকে 54 বৎসর যাবৎ ভারত আমাদের কি উপকারে এসেছে, আপনি কি উত্তর খুঁজে বের করতে পারবেন? আমি বলছি, স্বাধীনতার মুক্তিযুদ্ধের পর থেকে 54 বছরে তারা আমাদের কি উপকারে এসেছে আপনি কি খুঁজে বের করতে পারবেন? এই প্রশ্ন নিজে যদি করেন তাহলে বুঝতে পারবেন। বন্যা দিয়ে আমাদেরকে ডিস্টার্ব দিয়েছে, সীমান্তে পশুর মতো মানুষ হত্যা করে, 720 জন মানুষকে হত্যা করেছে তারা স্বাধীনতার পর থেকে। 1071 জন মানুষকে তারা বন্দি করেছে, 33,000 মানুষকে সীমান্ত থেকে তারা ধরে নিয়ে গেছে। অথচ পাকিস্তান হলো তাদের শত্রু, তাদের সাথে এগুলা করে না, আমাদেরকে বন্ধু বলে, কিন্তু আমাদের সাথে এসব হত্যা, সীমান্তগুলি, বন্যার পানি দিয়ে ডিস্টার্ব দেওয়া, মরুভূমিকরণ দেশকে, সবগুলো আমাদের সাথে করছে। যাই হোক, আসছি মূলত ডিজিএফআই-এর কথা বলে। এই সেনাবাহিনী নিয়ে আমাদেরকে প্রচুর কথা বলতে হবে, সেনাবাহিনীর স্বার্থেই আমরা কথা বলে যাব এবং সেনাবাহিনীর উপকারের জন্যই, সর্বোপরি আমাদের উপকারের জন্য, আমাদের দেশের উপকারের জন্যই আমরা এসব করে যাব। এটা আমাদের দায়িত্ব। কারণ এখন একটা ব্যাপার আছে, দেখেন,
এখন এই যে তখন তো বিডিআর বিদ্রোহের সময় যে তদন্ত কমিশন হয়েছে, এটার জন্য কিন্তু ওয়াকারুজ্জামান বাধা দিয়েছিল। কথাগুলো অপ্রাসঙ্গিক মনে হচ্ছে হয়তো বা। এটার কারণ কি আমরা পরে টের পেয়েছি ব্যাপারটা। বিডিআর বিদ্রোহের সময় বর্তমান সেনাপ্রধান যুক্ত ছিল বলে দুটি প্রমাণ পাওয়া গিয়েছে। এক হলো যখন তাদের জবানবন্দি দেওয়া হয়, দেশে বিদেশে পলাতকদেরও সব জবানবন্দি দেওয়া হয়েছে। যারা নিজেদেরকে নিরাপদ ভাবছে, আলম ও ফজলুর রহমান ঘুরে ঘুরে সবার জবানবন্দি নিয়েছেন এবং সেখানে ওয়াকারুজ্জামান বর্তমান সেনাপ্রধান যুক্ত আছে বলে কিঞ্চিত প্রমাণ পাওয়া গিয়েছে। আরেকটি প্রমাণ পাওয়া গিয়েছে, সেখানে টহলরত অবস্থায় তার ছবি পাওয়া গিয়েছে। এখন সে হয়তো ভালো মানুষের মুখোশ ধরে আছে, কিন্তু আসলে তার ভেতরটা ভালো নয়। এগুলো তো আমরাই বলবো, আমরা না বললে বলবে কে? আমার ট্যাক্সের টাকায় তার পোশাক কিনা হয়, আমার ট্যাক্সের টাকা তার অস্ত্র কিনা হয়, আমার ট্যাক্সের টাকা তার পায়ের বুট কিনা হয়, তার স্ত্রীর শাড়ি কিনা হয় আমাদের ট্যাক্সের টাকায়, এদেশের গরিব মানুষের টাকায়। তো গরিব মানুষ এসব বলবে না তো কে বলবে? তার যত গাড়ি বাড়ি এসি রুম এগুলো কার? এই দেশের গরিব মানুষের। আমি ট্যাক্স দিই। আমি গত মাসে 7,500 টাকা, 7,800 টাকা এক মাসে ট্যাক্স দিচ্ছি। তাহলে বছরে কত হয়? এগুলো আমার টাকা না। আমার টাকার বিন্দু মাত্র হইলেও তার জীবনে অবদান আছে। সুতরাং এরা যদি ঠিক মতো না চলে, আমাদেরকে বলতে হবে। মারলে মেরে ফেলুক, তবু সঠিক কথাটা আমাদেরকে বলে যেতে হবে। এর কারণ হলো কত তসরূপ হবে, স্বাধীনতার কথা বলে এসব শোনায় শোনায় এদেশের মানুষকে স্বাধীনতার গল্প শোনায় শোনায় গরিব বানায় রাখছে। সব ভুয়া স্বাধীনতার কথা বলছেন। আপনি মানুষকে সচ্ছলতা দেন। আপনি রিক্সাওয়ালাকে সারা জীবন রিক্সাওয়ালা বানায় রাখবেন, তার ছেলেকে রিক্সাওয়ালা বানায় রাখবেন। রিক্সাওয়ালার ঘরে ডাক্তার জন্মাতে হবে, কৃষকের ঘরে বড় কর্মকর্তা জন্মাবে, তাহলেই কেবল সমাজের পরিবর্তন হবে। আপনি কিছু বললেই মুক্তিযুদ্ধের কথা বলেন, কিছু বললেই আপনি পাকিস্তান চলে যাও। পাকিস্তান, ভারত যায় পালায় কারা? এক ধরনের চোর পালায় ভারতে, পাকিস্তান তো আমরা পালাইতে কাউকে দেখিনি। সুতরাং এদেশের মানুষের পরিবর্তনের জন্য, আমাদের পরিবর্তনের জন্য তারা মারুক। আমরা হইলাম তাদের মনিব, আমাদের টাকায় তার অস্ত্র কিনা হয়। সেই অস্ত্রের গুলি যদি আমাদের বুকে চালায়, আমরা গুলি খাইছি না 24-এ? আমি স্বয়ং গুলি খাইছি, 7 ঘন্টা আমি হাসপাতালে ছিলাম। তো সেই মনিবের উপরে তারা, আমরা তাদের মনিব, আমাদের উপরে তারা গুলি চালাইছে। অসংখ্য অজানা ফোন থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে। আমি বলছি মেরে ফেললে মেরে ফেলো, মৃত্যু তো হবেই। খালেদা জিয়া কি বেঁচে থাকতে পারছে? পারে নাই, কিন্তু সে তো পালায় নাই, তার সম্মান রাখছে আল্লাহ। পালাইছে কে? যে ওই যে মানুষকে পাকিস্তান পাঠাবে বলছে, সেই শয়তান পালাইছে, সেই খুনি পালাইছে। সুতরাং মারলে মারো, সম্মান বাড়বে। খালেদা জিয়া পালায় নাই, খালেদা জিয়া মারা গেছে না, একদিন মৃত্যু হবেই, সে ভয় পায় নাই। আমরা তো খালেদা জিয়াকে ভালোবাসি, খালেদা জিয়ার দল না করি, জিয়াউর রহমানের দল না করি, কিন্তু জিয়াউর রহমানকে আমরা ভালোবাসি। তারা দেশপ্রেমিক। ভাই সত্য কথা বলতে হবে, অন্য মিথ্যা ঢাকার জন্য মিথ্যা কথা বলার দরকার নেই। এখন তারেক রহমান ভুল করলে আমরা ভুলের কথা বলবো, আমরা ওই সব তেল চাটা দরকার নেই। আমরা কারো কাছ থেকে তো লাভ চাই না, সঠিক কথাটা আমরা বলবো। এই কারণে ওয়াকারুজ্জামানের এখানে খালেদা জিয়ার উপর অত্যাচারের ক্ষেত্রেও ওয়াকারুজ্জামানের হাত থাকতে পারে। আর শামীমুল হক যে মেজর জেনারেল, তারা তো আমরা সরাসরি দেখছি খালেদা জিয়াকে ঘর থেকে বের করে নেওয়ার জন্য বলতেছে। সুতরাং এদের বিচার হতে হবে। তারেক রহমান যদি না পারে, তাহলে তারেক রহমান মারা খাবে। কারণ এটা প্রতিশোধ না, এটা হলো ন্যায় বিচার। ন্যায় বিচার দেশে খালেদা জিয়াই যদি ন্যায় বিচার না পায়, কৃষক পাবে কিভাবে? সুতরাং সেখান থেকে শুরু হতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।